ভিপি নূর, সাবেক ডাকসুর ভিপি এবং এই গণ অধিকার পরিষদের চেয়ারম্যান এই নুরুল হক নূর, তিনি কি পারবেন কোনো সংসদ সদস্য হতে? তিনি কি পারবেন বাংলাদেশে সেই তার যে জনপ্রিয়তা ছিল সেই জায়গায় ফিরে যেতে? কারণ এই ভিপি নূরকে বাংলাদেশে সবাই চেনে একজন মজলুম নেতা হিসাবে, এবং তার যে একটা জনপ্রিয়তা ছিল সেই 2018 সালের কোঠা আন্দোলন থেকেই তার এই পথ চলা। অথচ বাংলাদেশে প্রত্যেকটা জনগণ একসময় আশার বাণী শুনেছে তার মুখ থেকে, স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশে একজন জাতীয় নেতা হিসেবে তাকে দেখা যাবে। এবং তিনি অত্যন্ত হতদরিদ্র ফ্যামিলির সন্তান, কিন্তু তিনি তার নিজের এই ক্যারিয়ারটাকে নিজেই ধ্বংস করে দিয়েছেন। তিনি কখনো কখনো শেখ হাসিনার দালালি করেছেন, কখনো কখনো বিএনপির টিকিট নিয়ে তার নিজ এলাকায় পটুয়াখালীতে তিনি এমপি নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেছেন, যেগুলো এক এক করে তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে। কখনো কখনো বা অর্থের লোভে পড়ে তিনি বিকাশ নূর হিসেবে পরিচিত হয়েছেন, কখনো কখনো সেই ইসরায়েলের সেই গোয়েন্দা বিভাগ মোসাদের সেই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে তার সাথে কি আলাপ করেছেন, যেগুলো এখনো ধোঁয়াশা রয়ে গেছে। সেখান থেকে হয়তো বা কোনো অর্থনৈতিক সাপোর্ট পেয়েছেন কিনা। আসলে এই ভিপি নূর নিজের ক্যারিয়ারটা নিজের হাতেই ধ্বংস করে দিয়েছেন। 2018 সালে যখন কোটা আন্দোলনকে শুরু করে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তখনই কিন্তু বাংলাদেশের মানুষ তার এই নেতৃত্বকে স্বাগত জানিয়েছিল, এবং বাংলাদেশের মানুষ অনেক স্বপ্ন দেখেছিল এই ভিপি নূরকে নিয়ে। ভেবেছিল বাংলাদেশে এই আওয়ামী ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কঠোর এই কণ্ঠে এই প্রতিবাদ করা এই যুবক হয়তোবা বাংলাদেশে আগামীর ভবিষ্যৎ কাণ্ডারি হতে পারে, অথবা বাংলাদেশে একজন জাতীয় নেতা হিসেবে তার মুখটা উজ্জ্বল হয়ে থাকবে। কিন্তু দেখা গেল তিনি সেই ডাকসুর নির্বাচনে ভিপি হলেন, তিনি ব্যতীত তার অন্য কেউ তার সমর্থক কিন্তু হয় নাই। কিন্তু কেন আওয়ামী লীগ সমস্ত বাংলাদেশ থেকে যেভাবে নির্বাচনগুলো নিজেদের করে নিয়েছিল, কেন এই ডাকসুর শুধুমাত্র ভিপি হিসেবে নুরুল হক নূরকে ভিপি বানিয়েছিল? এটার পিছনেও কি কোনো আসলে রহস্য আছে? আবার দেখা গেল সেই ভিপি হওয়ার পর এই নুরুল হক নূর তিনি শেখ হাসিনার কাছে গিয়ে তিনি দেখলাম যে তিনি তাকে মায়ের মতো সম্বোধন করেছেন, বিভিন্ন রকম তার কাছে গিয়ে সেই নত জানু হয়েছেন। অথচ তার প্রতি একটা সিম্পিতি বা ভালোবাসা এটা জন্মেছিল, তিনি একজন মজলুম নেতা ছিলেন। ডাকসুতে তার এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের কাছে তিনি অনেকবার মার খেয়েছেন, যেটা বাংলাদেশের জনগণ অন্যভাবেই দেখেছিল। তার প্রতি একটা মায়া মহব্বত তৈরি হয়েছিল, আওয়ামী এন্টি হিসেবে তাকে সবাই সমর্থন করেছিল, বাংলাদেশে একজন জাতীয় নেতা হিসেবে তাকে দেখতে চেয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তিনি বিভিন্ন এই খপ্পরে পড়ে গেলেন। আমরা দেখেছি তার এই রাজনৈতিক একটি দল হিসেবে তিনি গড়ার যখন প্রত্যয় নিলেন, তখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে স্বাগত জানিয়েছিল, এবং তিনি তার একটি রাজনৈতিক দল গঠন করে ফেললেন। এমনকি রেজা কেবরিয়ার মতো সুশীল ব্যক্তিরাও, অর্থাৎ অতি এই সম্মানিত ব্যক্তিরাও তার সেই রাজনৈতিক দলে কিন্তু যোগ দিয়েছিল, এবং বাংলাদেশের মানুষ একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল যে আসলেই গণ অধিকার পরিষদ হয়তোবা আগামীর বাংলাদেশে একটা ভালো কিছু করবে। কিন্তু সময়ের সাথে সাথে তিনি লোভে পড়ে দেখা গেল যেই ফ্যাসিস্ট হাসিনা বিগত 17 বছর ধরে বাংলাদেশের জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, গুম, রাহাজানি, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছে, সেই হাসিনার কাছে গিয়ে আবার তার পায়ের সালাম নিয়ে তাকে মা সম্বোধন করে জাতির কাছে তিনি আবার কলঙ্কিত হলেন। আবারও দেখলাম তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো, প্রথম কিন্তু ডক্টর ইউনূসের পক্ষেই তিনি কথা বলেছেন, এবং ডক্টর ইউনূসের অনেক প্রশংসা করেছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন প্রথম এই জুলাই বিপ্লবের পরেই যে 2018 সালে কোটা আন্দোলনের নেতৃত্ব তারা দিয়েছিল, এই কারণে হয়তোবা তিনি বাংলাদেশের উপদেষ্টা হিসেবে তিনি একটা দায়িত্ব পাবেন, কিন্তু তিনি সেটা পেলেন না। পরবর্তীতে দেখা গেল তিনি এই তার পটুয়াখালী অঞ্চলে বিএনপির সমর্থন বা বিএনপির আশীর্বাদ নিয়ে তিনি এমপি হওয়ার একটা স্বপ্ন দেখলেন।
কিন্তু সে স্বপ্ন যেন আস্তে আস্তে গুড়ে বালি হয়ে যাচ্ছে। কারণ হঠাৎ গত দুদিন আগে যখন এই ভিপি নূর দেখলো তার নিজ এলাকায় বিএনপি নেতাকর্মীদের কারণে তিনি যেতেই পারতেছেন না, তার দলের পরে হামলা চলতেছে, রাত 10টা থেকে 12টা 1টা পর্যন্ত 2-3 ঘন্টা তাকে অবরুদ্ধ করে রাখা হলো, তখন আবার সংবাদ সম্মেলন করে বলা শুরু করলো যে বিএনপির আশীর্বাদ যেন তার জীবনে কাল হয়ে নেমে এসেছে। আসলে এই ভিপি নূর বিভিন্ন সময় বিভিন্ন মায়ের কোলে গিয়ে থাকার মতো একটা সুযোগ, মানে সেরকম একটা অবস্থা দেখিয়েছে জনগণকে। অর্থাৎ যখন যেখানে সুযোগ পায় তখন সে সেখানে গিয়ে হাজির হয়। কখনো কখনো আওয়ামী লীগের দালালি করেছে, শেখ হাসিনার দালালি করেছে, কখনো কখনো বিএনপির দালালি করে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বারবার তিনি কথা বলেছে। বিএনপি যে কথাগুলো না বলতো সেই কথাগুলো ভিপি নূরকে দিয়ে তাকে তার এলাকায় এই বিএনপির টিকিট দেওয়ার কথা বলে নূরকে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিন্তু অনেক সময় অনেক কথা বলেছে। আবার যখনই দেখলো যে বিএনপির কাছ থেকে তিনি আবার তার এলাকায় যেতে পারছেন না, বাধাপ্রাপ্ত হচ্ছেন, তখন কিন্তু আবার তিনি সেই এখন আবার উল্টি দিয়ে আবার বলতেছেন বিএনপির আশীর্বাদই তার জন্য এই বিপদ নিয়ে আসতেছে। আসলে ভিপি নূর সেই মোসাদের সেই গোয়েন্দা বিভাগের সাথে দেখা সাক্ষাৎ করার পরেও কিন্তু একটা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ভিপি নূর এখন আস্তে আস্তে তার এই দলটাকে ভেঙে কিন্তু কয়েকটা তিনটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। রেজা কিবরিয়ার মতো লোক তার দল থেকে বের হয়ে গেছে। এই ফারুক তিনি আরেকটা আম জনতা পার্টি করেছেন। এরকম অনেকে তার কাছ থেকে দূরে দূরে সরে গেছে, কারণ তিনি মেনে নিতে পারছিলেন না যে তারই গড়া এই ছাত্ররা, অর্থাৎ এই যে নাহিদ, আসিফ, তারা তারই একটা সময় সংগঠনের সাথে জড়িত ছিল। তারা সেখান থেকে বের হয়ে নেতৃত্ব দিয়েছিল 2024-এর গণ অভ্যুত্থানে, এবং তারা বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ পদগুলো পেয়েছে, উপদেষ্টা, যেটা তিনিও মনে মনে ভেবেছিলেন তিনি হয়তোবা ওই জায়গাটায় যেতে পারবেন। আসলে সেটা ভিপি নূর না পাওয়ার কারণে ভিপি নূর এখন হতাশ হয়ে গেছেন। তার রাজনৈতিক দল আস্তে আস্তে কেন যেন ধ্বংস হয়ে যাচ্ছে, যে কারণে তিনি অন্যের দলের উপরে অর্থাৎ বিএনপির পরে ভর করে তিনি বাংলাদেশে এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন। আসলে এই যে অবস্থা তৈরি হয়েছে, লোভে পাপ পাপে মৃত্যু, যদি তিনি ধৈর্য ধরে তার নিজের দলটাকে, নিজের ক্যারিয়ারটাকে ধরে রাখার চেষ্টা করতেন, হয়তোবা তিনি হতে পারতেন বাংলাদেশে একজন জাতীয় নেতা, হতে পারতেন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একজন নেতা। বাংলাদেশের মানুষ তার প্রতি যে বিশ্বাস বা আস্থা রাখা শুরু করেছিল সেটা তিনি ভঙ্গুর করে দিয়েছেন। সারা বাংলাদেশের মানুষের মুখে তিনি হাসিটা বন্ধ করে দিয়েছেন। এজন্য আমরা মনে করি আসলে অতি লোভ করলেই যে পাপ হয় এবং পাপে যে মৃত্যু হয় তার উদাহরণ এই ভিপি নূর কিন্তু দেখিয়ে যাচ্ছে। আসলে এই ভিপি নূর সে যে অবস্থায় বাংলাদেশে এখন অবস্থা, তার দলের যে করুণ পরিণতি হচ্ছে, এজন্য তিনি নিজেই দায়ী। এবং তিনি খুব হঠাৎ করেই বাংলাদেশে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিলেন ঠিক সেভাবেই আবার হঠাৎ করেই তিনি ভেঙে পড়তেছেন। তার রাজনৈতিক দল ঠিক সেইভাবেই আবার ভেঙে পড়েছে। এমনকি তার অন্য অন্য রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থেকে তিনি এই তার দলটাকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে যে এই ভিপি নূর, এই বিকাশ নূর আসলে ইনি বাংলাদেশের জন্য আর তেমন কিছু করতে পারবেন না। তিনি বাংলাদেশে এই রাজনৈতিক ক্যারিয়ারের যে অবস্থা তিনি শুরু করেছিলেন সেখানে তার আস্তে আস্তে ইতি ঘটতেছে। তাকে যেভাবে বাংলাদেশের মানুষ ভালোবাসা শুরু করেছিল ঠিক একই কায়দায় তার কাছ থেকে এখন বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে ভিপি নূরের এই হতাশাজনক অবস্থা থেকে অবশ্যই ফিরে আসার কিন্তু একটা সুযোগ ছিল। যখন আমরা এই 2024 সালের গণ অভ্যুত্থানের সময় যখন দেখেছিলাম ভিপি নূর তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তখনও কিন্তু বাংলাদেশের জনগণ আবার নতুন করে তার প্রতি একটা আস্থা আনা শুরু করেছিল। কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রশংসা করার পরে কিছুদিন পরে যখন বিএনপির পক্ষ থেকে টিকিট পাওয়ার একটা সুবাতাস তিনি দেখলেন বা একটা সুন্দর সুযোগ মনে করলেন, তখনই কিন্তু আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা শুরু করলেন। আসলে বাংলাদেশের জনগণের সমর্থন বিএনপির থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কিন্তু বেশি, ডক্টর ইউনূসের প্রতি কিন্তু বেশি। তাই বিএনপির প্রতি তিনি যে একটা মনোভাব ভালো দেখা অথবা তাদের যে একটা গোলামি করার একটা পথ তিনি বেছে নিয়েছেন, এই কারণেই বাংলাদেশের জনগণ আস্তে আস্তে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে ভিপি নূর তার জায়গায় ফিরে আসতে গেলে হয়তোবা অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে।
কিন্তু তার সেই নিজের ক্যারিয়ার নিজেই ধ্বংস করলেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে ভিপি নূরের সম্পর্কে, অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।